কশি রিমেন ইকুয়েশন এবং হারমোনিক ফাংশন দুটোই করা হয়েছে, সাথে বাকি ছিল হচ্ছে শুধু কশিস ইন্টিগ্রাল ফর্মুলা। আমি খুব আপসেট হয়েছি যে ক্লাসে শুধুমাত্র এই মুনতাসির ছাড়া কেউ ক্লাসে রেসপন্স করো না, ক্লাসে কেউ রেসপন্স করো না, ক্লাসে শুধুমাত্র জয়েন করার জন্য জয়েন করে, ক্লাসে কারো কোনো রেসপন্স নাই। এটা খুবই হতাশাজনক। অনেক সময় দেওয়ার পরেও কেউ আমাকে বলতে পারেনি যে ম্যাডাম এই টপিকটা পড়াবেন, এবং তোমাদের কাছে কিন্তু ক্লাস রেকর্ডও ছিল। আমি যত সময় অপেক্ষা করেছি ক্লাস রেকর্ড চেক করেও আমাকে বলা যেত যে ম্যাডাম এই টপিকটা আপনি পড়াবেন। আমি এটা শুনে অবাক হয়েছি যে এতজন জয়েন ছিল, কেউ কি একটু রেকর্ডটা দেখে বলতে পারবেন? খুবই হতাশ হয়েছি, তোমাদের উপর খুবই অসন্তুষ্ট হয়েছি যে ক্লাসে শুধুমাত্র 5 মার্ক, অ্যাটেন্ডেন্সে 5 মার্ক, অ্যাটেন্ডেন্স দিয়ে যদি আমরা মনে করি যে অনলাইন ক্লাস করলে করলাম, না করলে নাই, শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম, তাহলে দরকারটা কি ক্লাসে জয়েন করার? ঠিক আছে, আমি কোরিলেশন রিগ্রেশনটা দেখাই, দেখানোর পর যদি সময় থাকে আমি কশিস ইন্টিগ্রালটা দেখিয়ে দিব, আর যদি আমি সময় না পাই আমি ডিসেকশনে পড়িয়েছি ওই রেকর্ডটা তোমাদের প্রোভাইড করব। আচ্ছা ম্যাম। আজকে ক্লাসে সহজ যে চ্যাপ্টারটা পড়াবো, তোমরা যেহেতু স্ট্যাটিস্টিক্স করেছো তোমাদের এই চ্যাপ্টারটা খুবই সহজ লাগবে, খুবই সহজ লাগবে। যে কোরিলেশন এবং রিগ্রেশন, আমাদের জানতে হবে যে কোরিলেশন কি এবং রিগ্রেশন কি। এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে জিনিস পড়তে হবে সেটা দেখো, কোরিলেশন। এই যে ডেফিনেশনটা এখানে দেয়া আছে, কোরিলেশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ কানেকশন। আমরা কোরিলেশন মানেই তো বুঝতে পারছি আন্তঃসম্পর্ক, কানেকশন বা রিলেশনশিপ। এখন কার সাথে কার কানেকশন? স্ট্যাটিস্টিক্যাল সিরিজ বা ডেটা সেটের কানেকশন। দুইটা এবং তার বেশি ডেটা সেটের মধ্যে যখন আমরা কানেকশন করতে চাই তখন আমাদের কোরিলেশনের প্রয়োজন হয়। তার মানে কি, এই যে ভেরিয়েবল গুলো থাকবে, একটা ভেরিয়েবল যদি চেঞ্জ হয় এই চেঞ্জটা আরেকটা ভেরিয়েবলের উপর কি করবে বলো? এফেক্ট করবে, প্রভাব ফেলবে। এই কথাটা বলা আছে। ইফ দ্য চেঞ্জ ইন ওয়ান ভেরিয়েবল এফেক্টস দ্য চেঞ্জ ইন আদার ভেরিয়েবল, দ্য ভেরিয়েবল আর সেড টু বি কি বলো? কোরিলেটেড। যেমন মনে করো y ইকুয়াল 2x প্লাস 3, মনে করো একটা ইকুয়েশন দেয়া আছে, এখানে x এর চেঞ্জ কি y এর চেঞ্জের কারণ হয়ে যায় না? মানে একটার চেঞ্জ আরেকটার চেঞ্জের কারণ, তখন বলা হয় যে তারা কোরিলেটেড, তারা কোরিলেটেড। আচ্ছা, এখন এই কোরিলেটেড তারা বিভিন্ন ভাবে হতে পারে, আমরা 3 ভাবে তাদেরকে নামকরণ করতে পারি। একটা হচ্ছে তারা পজিটিভলি কোরিলেটেড, অথবা তারা নেগেটিভলি কোরিলেটেড, অথবা তারা কি বলো তাদের মধ্যে কোনো রিলেশন নাই। এটা আমরা পরে যাচ্ছি। এখন দেখো এই কোরিলেশনের কোএফিসিয়েন্ট বের করার জন্য আমাদের কার্ল পিয়ারসন, ব্রিটিশ বায়োমেট্রিশিয়ান, একটা ফর্মুলা দিয়েছে। কার্ল পিয়ারসন কি ফর্মুলা দিয়েছে? আর এক্স ওয়াই, স্মল আর এক্স ওয়াই ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার, দেখো এখানে বার আছে, ওয়াই মাইনাস ওয়াই বার, এগুলো কিন্তু মিন। এক্স যে সিরিজটা তার মিন হচ্ছে এক্স বার, ওয়াই সিরিজের মিন কি? ওয়াই বার, ডিভাইডেড বাই রুট ওভার, দেখো সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশন ওয়াই মাইনাস কত বলো? ওয়াই বার স্কোয়ার। এখন আমরা কিন্তু জানি যে এক্স বার ওয়াই বার কিভাবে বের করতে হয়, জানি না? মিন কিভাবে বের করতে হয় আমরা শিখেছি। দেখো আমাদের এখানে ডেটা সেট দেয়া আছে, আনগ্রুপ ডেটা, এক্স দেয়া আছে, প্রফিট ওয়াই দেয়া আছে। তার মানে কি আমরা এখান থেকে এক্স মাইনাস এক্স বার তো বের করতে পারি। এক্স বার কিভাবে বের করব? যেহেতু এগুলো ডিসক্রিট ডেটা, এই 5টা ডেটাকে যোগ করে কত দিয়ে? টোটাল 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো আবার ওয়াই বার, তার মানে এই 5টাকে সাম করে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে। তারপরে জাস্ট এক্স থেকে আমরা এই মিনটা বাদ দিব, এক্স বার বাদ দিব, তাহলে 5 মাইনাস 15 কত হবে? মাইনাস 10 না? 10 মাইনাস 15 কত? মাইনাস 5। এইভাবে আমরা বের করেছি। তারপরে এখানে আবার দেখো এক্স মাইনাস এক্স বার কে স্কোয়ার করেছি, ওয়াই মাইনাস ওয়াই বার কে স্কোয়ার করেছি। একদম ইজি। যেহেতু এই ক্যালকুলেশন গুলো তোমাদের জানা আছে এ কারণে আমি হচ্ছে এগুলো আর করে দেখালাম না। তারপরে জাস্ট আমরা ভ্যালু গুলো বসাবো, এই যেখানে বসিয়েছি সূত্রের মধ্যে বসিয়ে আর এর মান কত পেয়েছি বলো? 0.9764। আচ্ছা, এখন এখানে কোরিলেশন কোএফিসিয়েন্টের কিছু স্ট্যান্ডার্ড মান আছে। স্ট্যান্ডার্ড মানগুলো কি কি দেখো তো? বলেছে আর এর মান যদি 1 হয় তার মানে এটা পারফেক্ট পজিটিভ কোরিলেশন, আর এর মান যদি -1 হয় তার মানে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, আর এর মান যদি 0 হয় তার মানে তাদের মধ্যে কোনো রিলেশন নাই। তাহলে আমাদের আরো কিছু প্রশ্ন মনে থাকে না
যে যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে কি হবে, জি ম্যাম। তাই না? এটা একটা প্রশ্ন। আবার হতে পারে যদি -1 থেকে 0 মধ্যে হয় তাহলে কি হবে, প্রশ্ন আসে জি না? ম্যাম। আচ্ছা, আর এর মানটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে সেটাকে বলা হবে পজিটিভ কোরিলেশন। কি কোরিলেশন? পজিটিভ কোরিলেশন। এই দেখো, in this case the correlation coefficient between two variable exist করে কি 0 থেকে 1 এর মধ্যে। এখন পজিটিভ কোরিলেশন মানে কি, মনে করো যদি একটা ভেরিয়েবল এক্স ওয়াই, দুটো ভেরিয়েবল, এক্স যদি ইনক্রিজ হয় ওয়াই ইনক্রিজ হবে, এক্স যদি ডিক্রিজ হয় ওয়াই কি হবে বলো, ডিক্রিজ হবে। এই দেখো, ইনক্রিজ, একটা ভেরিয়েবল ইনক্রিজ হলে যদি আরেকটা ইনক্রিজ হয়, অথবা একটা ডিক্রিজ হলে আরেকটা যদি ডিক্রিজ হয়, তখন সেটাকে বলা হবে কি, পজিটিভ কোরিলেশন। কিন্তু এই যে কতটুকু ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে দুইটার, এ দুটো সমান নাও হতে পারে, সেম ডিরেকশন হবে। দেখো ডিরেকশন সেম, মানে এক্স ইনক্রিজ হলে ওয়াই মাস্ট ইনক্রিজ হবে, কিন্তু এক্স যতটা ইনক্রিজ হয়েছে ওয়াই ততটা নাও হতে পারে, মানে সেম অ্যামাউন্ট নাও হতে পারে, কিন্তু ডিরেকশন সেম। ওয়াই যদি ডিক্রিজ হয় এক্স কি হবে, ডিক্রিজ হবে, তখন সেটাকে বলা হয় পজিটিভ কোরিলেশন। আবার যদি আরেকটা আছে কি, আর আমরা জানি পারফেক্ট পজিটিভ কখন হবে, যখন এক্স যদি 2 গুণ বাড়ে ওয়াইও 2 গুণ বাড়বে, এক্স 3 গুণ বাড়লে ওয়াইও 3 গুণ বাড়বে, তার মানে চেঞ্জের অনুপাতটা কি হবে, ইকুয়াল হবে। চেঞ্জের অনুপাতটা কি হবে বলো, ইকুয়াল হবে। দেখো, ইফ দ্য চেঞ্জেস আর ইন দ্য সেম ডিরেকশন এন্ড ইকুয়াল, তখন সেটা হবে কি, পারফেক্ট পজিটিভ। এবং পারফেক্ট পজিটিভের মানটা কত, 1। তারপরে আছে কি পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ মানে কি, একটা ডিক্রিজ হলে আরেকটা কি হবে, ইনক্রিজ হবে, একটা ইনক্রিজ হলে আরেকটা কি হবে, ডিক্রিজ হবে, উল্টা। এটা বলা আছে, দেখো একটা ভেরিয়েবল যদি ইনক্রিজ হয় ওয়ান ভেরিয়েবল, আদার ভেরিয়েবল কি হবে, ডিক্রিজ হবে। একটা যদি ডিক্রিজ হয় আরেকটা কি হবে, ইনক্রিজ হবে। তার মানে কি, এদের ডিরেকশন উল্টা না, অপোজিট ডিরেকশন না, এবং মানটাও কি হবে না, ইকুয়াল হবে না, তখন সেটা নেগেটিভ। এবং এই মানটা কি হবে, -1 থেকে 0 এর মধ্যে হবে। বোঝা গেছে? আর পারফেক্ট নেগেটিভ কখন হবে, যদি এই মানটা কি হয়, সমান, একটা যদি 2 গুণ কমে আরেকটা 2 গুণ বাড়বে, একটা যদি 2 গুণ বাড়ে আরেকটা 2 গুণ কমবে, এটা যদি 3 গুণ কমে আরেকটা 3 গুণ কি হবে, বাড়বে, মানে ইকুয়াল হবে, অপোজিট ডিরেকশনে তাদের ইনক্রিজ বা ডিক্রিজটা সমান সমান হবে, তখন সেটাকে বলা হবে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এর মানটা কত, -1। তারপরে দেখো, আর 0 মানে কি, তাদের মধ্যে কোনো রিলেশন নাই। এখন দেখো, কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করার আমাদের হচ্ছে এটা সূত্র, এই সূত্রটাকে আমরা সিম্পলিফাই করে এই ফরম্যাটে লিখতে পারি। নিচে যাও, এই যে একটা কোশ্চেন ছিল, এটা কি 1 এর চেয়ে বেশি হতে পারবে না কখনো? না না, স্ট্যান্ডার্ড মানটা 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। এখন এই যে কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলাটাকে, এই যে ফর্মুলাটা ছিল না প্রথমে, সেটাকে তুমি চাইলে ডিরাইভ করে করে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এইভাবে, অথবা এটাকে লিখতে পারি, এই যে উপরের যে মানটা, এটাকে লিখতে পারি কোএফিসিয়েন্ট CVXY। CVXY মানে CV কত, XY, সামেশন x মাইনাস x বার y মাইনাস y বাই বা n কে লিখতে পারি COV x, y। আর আমরা জানি এটা, দেখো সিগমা x এর সূত্র, তাই না, ভ্যারিয়েন্সের সূত্র, এটাও কি ভ্যারিয়েন্সের সূত্র। তাহলে রুট ওভার কি হবে, সিগমা x স্কয়ার সিগমা y স্কয়ার। অথবা আমরা এটাকে লিখতে পারি RXY সমান কত, যেহেতু স্কয়ার আর রুট কাটা যায়, তার মানে RXY সমান এই সূত্রটা লিখতে পারি COV x, y বাই কত, সিগমা x সিগমা y। অনেক সময় এভাবেও সূত্রটাকে লেখা হয়। এই তো, এখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব, দেখো ক্যালকুলেশন অফ কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এখানে দেয়া আছে, আরেকটা বের করা দেয়া আছে এই সূত্রের সাহায্যে। তোমরা চাইলে এটাকে আগের সূত্র দিয়েও করতে পারবা, প্রথম যে সূত্রটা ছিল না, সেই সূত্র দিয়ে আমরা চাইলে, হ্যাঁ ওটা দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নাই। এখানেও তাই, এটাও তাই, আমরা চাইলে প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। একটা ইউজ করলেই হবে, হ্যাঁ যে কোনো একটা ইউজ করলেই হবে। এখানে দেখো কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটা, একটু আগে তুমি প্রশ্ন করলে না যে ম্যাডাম এই মানটা কি -1 থেকে 1 এর মধ্যেই থাকবে, হ্যাঁ থাকবে, তার একটা প্রুফ আছে, দেখো প্রুফটা এখানে দেয়া আছে। জি ম্যাম। আন্দাজে তো কোনো কিছু হবে না, সবকিছুর ক্যালকুলেশন আছে, এই প্রুফটা জাস্ট দেখো, এক্সামের জন্য পড়তে হবে না।
এখানে আরো কিছু সহজ জিনিস দেয়া আছে, যেমন এটা কিভাবে অ্যাজাম করা হয়, এটার লিমিটেশন কি কি আছে, এটার গুরুত্ব কি কি আছে, একটু জাস্ট পড়ে নিও। আর আমরা তো একটু আগে দেখলাম যে কমেন্ট আর ইকুয়াল যদি 0 হয় আমরা বলেছি কি এর মধ্যে কোনো রিলেশন নাই। আর এর মান 1 এর থেকে বড় মানে কি পজিটিভ কোরিলেশন, পজিটিভ না 1 এর থেকে বড়, তার মানে কি এটা কি ইন্ডিকেট করে কোএফিসিয়েন্ট কোরিলেশনের মানটা কি গ্রেটার দেন 1, যেটা কি পসিবল না। পসিবল না। এটা আছে দেখো, প্রথম স্টেটমেন্ট আর ইকুয়াল 0 means there is no relation between the two variables, that is correlation coefficient is 0। এই যে বইটার পিডিএফ আমি দিব তোমাদেরকে, যেটা আমি এখন পড়াচ্ছি, একদম সহজভাবে লেখা। আমি যদি নাও বলি তুমি পড়লেই বুঝতে পারবা যেটা আসলে কি। This statement is completely true for independent variables। স্বাধীন চলকের তো কোনো ডিপেন্ডেন্সি নাই, তাই না? জি ম্যাম। এটা বলেছে। সেকেন্ড স্টেটমেন্ট আর গ্রেটার দেন 1, এটা মানে কি ইন্ডিকেটস দ্যাট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ গ্রেটার দেন 1। এটা পসিবল না, হুইচ ইজ নট পসিবল, কারণ এর মানটা কি -1 থেকে 1 এর মধ্যে থাকে। আর লেস দেন 1, দ্য থার্ড স্টেটমেন্ট, এটাও ট্রু না। আর লেস দেন -1, সরি উপরে এটা মাইনাস দিতে ওরা ভুলে গেছে, এটাও কি ট্রু না। ঠিক আছে, জাস্ট মেক কমেন্ট করতে বলেছে আমাদের। তারপরে দেখো ওরা দেখিয়েছে যে একটু আগে বললো না যে স্বাধীন চলকের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান 0, তাই বললো না? জি ম্যাম। এই প্রুফটা এখানে দেয়া আছে যে এক্স এবং ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তার কোরিলেশন কোএফিসিয়েন্টের মান 0, এখানে প্রুফটা জাস্ট দেয়া আছে, দেখেছো? জি ম্যাম। এখন দেখো যদি আমাদের যে কোনো একটা সরলরেখার সমীকরণ বলো, বৃত্তের সমীকরণ বলো, বা কনিক্সের সমীকরণ বলো, সবকিছুর মধ্যে কিন্তু কোরিলেশন আছে। কিভাবে আমরা বের করতে পারি যে তারা কিভাবে কোরিলেটেড, এটা আমরা বের করতে পারি এই সূত্র দিয়ে। যেমন দেখো আমাদের একটা সরলরেখার আদর্শ সমীকরণ মনে করো, y ইকুয়াল কি আছে mx প্লাস সি। এখন এখান থেকে আমি লিখতে পারি না y বার সমান mx বার প্লাস সি, কোন অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা, এখন আমাদের এটা কি কোরিলেশনের সূত্রটা না? জি ম্যাম। এখানে তুমি y এর মানটা বসিয়ে দাও, x তো ঠিকই আছে, x এর জায়গায় x ঠিক আছে, পরিবর্তন হবে y তে গিয়ে। দেখো y এর পরিবর্তে আমি লিখতে পারি না mx প্লাস সি, y বারের পরিবর্তে mx বার সি বার, জি ম্যাম। নিচেও লিখতে পারি। এখন দেখো উপরে দেখো সি সি তো কাটা যায়, m কমন নিলে কি হবে x মাইনাস x বার হবে না? জি ম্যাম। আবার নিচেও দেখো mx প্লাস সি, সি সি কাটা যায়, m কমন নিলে কি x মাইনাস x বার স্কয়ার, আর m স্কয়ারটাকে রুটের বাইরে নিয়ে আসলে m হবে না? জি ম্যাম। উপরে নিচে m কাটা যায় দেখো। আবার এখানেও দেখো x মাইনাস x বার স্কয়ার উপরে, আবার নিচেও কি এই সামেশন x মাইনাস x বার স্কয়ার সামেশন, তার মানে টু দি পাওয়ার 4। তো 4 আর রুটে কাটা গেলে স্কয়ার হয়ে যাবে না? জি ম্যাম। কাটাকাটি গেলে কি হবে 1 হবে। তার মানে কি y ইকুয়াল mx প্লাস c, এই যে সরলরেখার সমীকরণ, এই সমীকরণে x এবং y এর মধ্যে কোরিলেশনটা কি রকম? পারফেক্ট। পারফেক্ট পজিটিভ কোরিলেশন। পারফেক্ট পজিটিভ কোরিলেশন। বোঝা গেছে যে কোরিলেশন দিয়ে আমরা কি করি? কোরিলেশন কিন্তু কাজে লাগে কখন? যখন তুমি ডেটা সেটের মধ্যে রিলেশন ক্রিয়েট করতে যাও, তখনই আমাদের কোরিলেশন কাজে লাগে। জি ম্যাম। আবার দেখো ঠিক সেম ভাবে এখানে আরো একটা স্টেট লাইন দেয়া আছে, কি দেয়া আছে? y ইকুয়াল মাইনাস এক্স বাই 2, এটাকে কি লিখতে পারি? কি লিখতে পারি? 2y সমান কত? মাইনাস এক্স। তার মানে x সমান কি লিখতে পারি? মাইনাস 2y। জি ম্যাম। পারি না লিখতে? তাহলে x বার সমান কি লিখতে পারি? মাইনাস 2 y বার। y বার। এখন এই সূত্রের মধ্যে কি মান বসাতে পারি? বসিয়ে দিয়েছি দেখো। জি ম্যাম। x এর পরিবর্তে কি লিখেছি? মাইনাস 2y, x বারের পরিবর্তে কি মাইনাস 2y বার করে মানটা কত পেয়েছি? -1। তার মানে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে x y এর মধ্যে রিলেশন কেমন? পারফেক্ট নেগেটিভ। পারফেক্ট নেগেটিভ। এখন আমি যদি তোমাদেরকে এটা করতে দেই, এগুলো অঙ্ক অনেক সময় পরীক্ষায় থাকে, y ইকুয়াল কত? 3x + 2। করো তো, কিভাবে করবো এটা করো। সূত্র কিন্তু এখানে দেয়া আছে, সূত্রের সাহায্যে করো। জি ম্যাম। সূত্র কি? উপরে দিয়ে দিই আমি, উপরে সূত্রটা ভালো করে লেখা আছে, এই যে এটার মধ্যে করো। জাস্ট এখানে y এর জায়গায় y ইকুয়াল কত দিয়েছি? 3x + 2।
করো, করে আমাকে বলো যে এটা আসলে কি ধরনের কোরিলেশন হয়। তানহা করো, খবিরুল, খবিরুল নাকি হাসিনুর, জাকির, মিশকাত আছো ক্লাসে, সাইফুল, বাকিরা ক্লাসে আছো যাদের নাম ধরে রেখেছি? করো, এটা করে আমাকে অ্যান্সারটা বলো। জি ম্যাম করছি। ম্যাম উপরে তো সামেশন 3 × x - x² হোল স্কয়ার আসে, আর ম্যাম নিচের পার্টটা কি করব বুঝতেছি না। নিচের পার্টটা, ম্যাম এটার নিচের মধ্যে পার্টে হচ্ছে সামেশন x - x² হোল স্কয়ার ইনটু সামেশন 3 × x - x² হোল স্কয়ার এরকম আসে। 3 কমন যায় না? 3 কে সামনে নিয়ে আসো, উপরেও তো এখানে যেমন m কমন গিয়েছে, জি ম্যাম। এখানেও তো 3 কমন যাবে, 3 কে সামনে নিয়ে এসে কাটাকাটি করে দাও ও ম্যাম, উপরে নিচে। জি ম্যাম বুঝতে পারছি। এটা 1 আসতেছে। সে তাহলে কি হবে? পারফেক্ট পজিটিভ পারফেক্ট কোরিলেশন। পজিটিভ কোরিলেশন। এরকম ম্যাথ অনেক সময় পরীক্ষায় থাকে। দেখো এখানে নিচে আরো করে দেওয়া আছে, দেখো এটাও বাসায় করবা। আচ্ছা, জি ম্যাম। এখন খেয়াল করো যে পরবর্তীতে র্যাঙ্ক কোরিলেশন, আমরা র্যাঙ্ক দেয়া থাকলে কিভাবে হচ্ছে এটাকে বের করব, র্যাঙ্কিংটা কিভাবে করব। এখানে দেখো এই ফর্মুলাটা আবিষ্কার করেছে ব্রিটিশ সাইকোলজিস্ট চার্লস। সে বলেছে র্যাঙ্ক কোরিলেশন সমান রো ইকুয়াল 1 - 6 সাম ডিআই স্কোয়ার বাই n স্কোয়ার -1। সো র্যাঙ্ক কোরিলেশন আমরা কিভাবে বের করব, এই ফর্মুলাটা কিভাবে আসলো তার প্রুফটা এখানে দেয়া আছে। দেখো দুটো সিরিজ নিয়ে দেয়া আছে, প্রুফটা জাস্ট দেখো, মানে এটা পরীক্ষায় থাকবে না, পরীক্ষার জন্য করতে হবে না। এখন দেখো এখানে 16টা স্টুডেন্টের কোশ্চেনটা দেখো, দ্য র্যাঙ্কস অফ সেম 16 স্টুডেন্টস
ম্যাথমেটিক্সের র্যাঙ্ক দেয়া আছে এবং ফিজিক্সের, তাদেরকে ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে, প্রথমটা ম্যাথের জন্য, পরেরটা ফিজিক্সের জন্য। তাহলে ম্যাথের র্যাঙ্কগুলো কি হলো 1 2 3 4 5 থেকে কত পর্যন্ত 16 পর্যন্ত। আর ফিজিক্সের গুলো আবার কত আছে 1, এই যে 1 10, তারপরে কত 3 4 5 7 2 6 8 এভাবে দেয়া আছে, তাই তো। এখন দেখো ফিজিক্সের ম্যাথের র্যাঙ্কটা কিন্তু 1 থেকে 16 পর্যন্ত দেয়া আছে, আর ফিজিক্সের র্যাঙ্কগুলো কি উল্টাপাল্টা ভাবে দেয়া আছে। এখন এখান থেকে আমরা র্যাঙ্ক কোরিলেশন বের করতে পারবো। বের করি, দেখো তো। ডি ইকুয়াল এক্স মাইনাস এ। এক্স কত আছে আমাদের, এই যে এগুলো 1 মাইনাস 1 কত হবে 0, 2 মাইনাস 10 মাইনাস 8, এভাবে প্রত্যেকটা বের করব। বের করে যোগ করে দেখলাম কত আসে 0, আর ডি স্কোয়ার বের করলাম কত আসে 136। এরপরে হচ্ছে আমরা যদি এই ফর্মুলার মধ্যে বসিয়ে দেই তাহলে কি হবে, রো ইকুয়াল 1 মাইনাস 6 সাম ডি স্কোয়ার বাই কত n স্কোয়ার মাইনাস 1 করে কত পেয়েছি 0.8। তার মানে এই দুইটার এদের কোএফিসিয়েন্টের র্যাঙ্ক কত বের হলো 0.8। একইভাবে এখানে আরো একটা করে দেয়া আছে, দেখো টিচারদের র্যাঙ্ক, মেরিটের র্যাঙ্ক, টিচার এ টিচার বি, এটার জন্য বের করা আছে, দেখে নিও। র্যাঙ্ক দিয়ে কি বোঝালো? র্যাঙ্ক দিয়ে বোঝাচ্ছে তাদের এফিসিয়েন্সি, 1 এর কাছাকাছি যত যাবে তত এফিসিয়েন্সি কি হবে, বাড়বে নাকি কমবে? বাড়বে। ম্যাম তাহলে কি আমরা দুইটা মিলিয়ে পরে তাদের র্যাঙ্ক কত সেটা বের করব? তাদের র্যাঙ্ক বের করব, দুটো মিলিয়ে তাদের র্যাঙ্ক বের করব। আচ্ছা ম্যাম। তাদের পরে দেখো রিগ্রিয়েশন মানেই হচ্ছে এভারেজ থেকে পেছনে আসা। প্রত্যেকটা ডেটা সেটের আমরা এভারেজ বের করতে পারি, রিগ্রিয়েশন মানে হচ্ছে এভারেজ থেকে কি পেছনে আসা। তো এখন এই রিগ্রিয়েশন আসলে কিভাবে কাজ করে, মনে করো যে আমাদের নন ভ্যালু আছে, the statistical tool with the help of which we are in a position to estimate the unknown values of one variable from non values of another variable is called regression. রিগ্রেশন মানে হচ্ছে আননোন একটা নন মানে জানা একটা ভ্যালু থেকে অজানা একটা ভ্যালু এস্টিমেট করার একটা কি বলো টুল, একটা টুল বা টেকনিক। মনে করো আমাদের এখানে কি, যদি আমরা ইকুয়েশন আকারে দেখি 3x + 2, ছোটবেলা দেখি না যে x এর মানগুলো মনে করো দেয়া আছে, তাহলে x কে কি বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর y কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক তেমনি রিগ্রেশনের ক্ষেত্রেও তাই, এই লাইনের যদি x এর মান দেয়া থাকে আমরা y বের করতে পারবো। এখন x তো আমরা ম্যাথমেটিক্যালি কি বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর রিগ্রেশনে x কে বলা হবে প্রিডিকশন। কি বলা হবে? প্রেডিকশন। আর y কে বলা হবে কি প্রেডিক্টেড ভ্যালু। y কি হবে? প্রেডিক্টেড ভ্যালু। অথবা এই যে x কে যে আমরা x যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে আরেক বলা হয় রিগ্রেসর, আরেকটা নাম কি রিগ্রেসর বা প্রেডিক্টর ভেরিয়েবল। আর y কে কি বলা হবে? রিগ্রেসড। y কে কি বলা হবে? রিগ্রেসড। x কে বলা হবে কি রিগ্রেসর, আর y কে বলা হবে রিগ্রেসড। এখন এটা আবিষ্কার করেছে ফ্রান্সিস গ্যালটন। এখানে গ্যালটন সম্পর্কে একটু আলোচনা দেয়া আছে, চাইলে পড়ে নিতে পারো। এখন এখানে আমরা দুই ধরনের লাইন ইউজ করব রিগ্রেশন অ্যানালাইসিস এর জন্য। দুই ধরনের ইকুয়েশন ইউজ করব যাদেরকে বলা হয় রিগ্রেশন ইকুয়েশন। একটা ইকুয়েশন ব্যবহার করব রিগ্রেশন ইকুয়েশন y on x, তার মানে কি y ইকুয়াল ধরে নিব a1 প্লাস কত b1 x। এটা কি রিগ্রেশন ইকুয়েশন y on x। আরেকটা আছে রিগ্রেশন ইকুয়েশন x on y, সেটা কত? x ইকুয়াল a2 ধরে নিয়েছে a2 প্লাস কত বলো b2 y। এটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন x on y। এই দুইটা ইকুয়েশন আমরা ইউজ করব, বের করার চেষ্টা করব।
এখন দেখো আমরা যখন এখানে আরো কিছু কথা আছে একটু পড়ে নিলে বুঝতে পারবা। যখন রিগ্রেশনের জন্য আমরা লিস্ট একটা মেথড ব্যবহার করব যেটাকে বলা হয় লিস্ট স্কয়ার মেথড। কি মেথড? লিস্ট স্কয়ার মেথড। সেই মেথড অনুযায়ী আমরা এখানে মান বের করব। যেমন a1 আমরা কি দেখলাম, y ইকুয়াল কত, a1 প্লাস b1 x, তাই না? এখান থেকে a1 এর মানটা যদি আমরা বের করে নিতে চাই, a1 সমান হবে কত, y বার মাইনাস b1 x বার। এখানে প্রুফটা দেয়া আছে। আর b1 বের করার সূত্রটা কি, সামেশন xy মাইনাস সাম x সাম y বাই n, আর নিচে কত আছে, সামেশন x স্কয়ার মাইনাস সাম x স্কয়ার বাই কত, n। সো আমরা এই যে y ইকুয়াল a1 b1 x এই সূত্র থেকে যদি আমরা a1 বের করতে পারি, b1 বের করতে পারি, তাহলেই তো ইকুয়েশনটা বের করতে পারবো, তাই না? জি ম্যাম। সেই কাজটাই এখানে করে দেওয়া আছে নিচে দেখো। এই সূত্রগুলো কাজে লাগবে, এই সূত্র দুটো আমাদের কাজে লাগবে। দেখো এখানে কি দেওয়া আছে, এটা করে দেয়া আছে, নিচে আরো একটা করে দেয়া আছে, আমি নিচেরটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রবলেম, ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন x অন y। তার মানে কি বের করতে হবে, x ইকুয়াল a1 প্লাস কত b1y, এটা বের করতে হবে না? জি ম্যাম। আবার y অন x, তার মানে y ইকুয়াল কত, a1 প্লাস a2 ধরি, ওটা যেহেতু a1 ধরছি এটা a2 ধরি, এটা কত b2 প্লাস b2x। এখন আমাদের বলা আছে রিপ্রেজেন্ট দ্যাম ইন দা সেম গ্রাফ পেপার। যেহেতু এটা আঁকার জন্য গ্রাফ পেপারের দরকার হয়, পরীক্ষায় আমি এটা দিব না, জাস্ট দেখে নিও যে কিভাবে আঁকা আছে, জাস্ট তোমরা ইকুয়েশন দুটো বের করবা, ঠিক আছে? জি ম্যাম। আবার বলেছে যদি x এর মান 50 হয় তখন y এর মানটা বের করো। এটা তো ইজি, আমরা বের করতে পারবো, x 50 বসিয়ে অবশ্যই y বের করতে পারবো। জি ম্যাম। অলসো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা বের করার সূত্র আমরা জানি, আর x y এর সূত্র আমরা জানি। এখন দেখো এখানে x এর মান দেয়া আছে, y এর মান দেয়া আছে, আমরা এগুলো বের করব। বের করার জন্য দেখো সূত্রের মধ্যে কি কি লাগবে, কি লাগবে সূত্রে দেখে আসছি। এই যে x সাম x লাগবে, সাম y লাগবে, সাম x স্কয়ার লাগবে, তাই না? আর x y এর গুণফল লাগবে, এগুলো বের করেছি। দেখো এই যে, দেখো এই যে x y সাম x স্কয়ার y স্কয়ার, মানে এগুলোকে স্কয়ার করতে হবে। আর x y প্রত্যেকটা দেখো সাম করেছি, যোগ করেছি নিচে, তাই না? এগুলো ক্যালকুলেশন তোমরা জানো। আর আমরা জানি যে রিগ্রেশন ইকুয়েশন x অন y কি, x ইকুয়াল a প্লাস কত by বা a1 প্লাস b1y, যেটাই তুমি ধরো। এখন আমরা জানি b ইকুয়াল কত, সাম x y, n ছিল, nটাকে ভাগ করে উপরে তুলে দিছে, নিচে n দিয়ে ভাগ করা ছিল না? সো এই দেখো সাম এক্স ওয়াই এর মান তুমি বের করেছো, সাম এক্স সাম ওয়াই প্রত্যেকটা মান তুমি বের করেছো, বের করে এখান থেকে আমরা বি এর মান পেয়ে গেছি। আবার এ এর মান কত পেয়েছো, এ সমান কত, এ বার মাইনাস এক্স বার মাইনাস কত বি ওয়াই বার, তাই না? এক্স বার মানে কি, মিন সাম এক্স বাই এন, এখানে 10টা মান আছে তাই সামেশন এক্স কে 10 দিয়ে ভাগ করেছি। আর ওয়াই বার কত, সাম ওয়াই বার বাই কত এন, এটা ওয়াই বার হবে। সো এটা এখন জাস্ট মানগুলো তুমি ইকুয়েশনে বসিয়ে দিলেই বের হয়ে যাবে, তাই না? বের হবে না হবে না? জি ম্যাম হবে। এখন আমি যদি তোমাদেরকে রিগ্রেশন ইকুয়েশন x অন y না দিয়ে y অন x দিতাম, তাহলে কি বের হতো, y ইকুয়াল a প্লাস কত বের করতে হতো, bx, তাই না? জি ম্যাম। এই তো পরে আমাদের পরবর্তীতে আমাদের এই দেখো again the regression equation of b on x, মানে y equal a plus bx। দেখো b এর মান বের করেছি, তারপরে আমরা এখান থেকে কার মান, a এর মান বের করেছি, বের করে মানটা বসিয়ে দিয়েছি, বের হয়েছে। জি ম্যাম। এটা চাইলে তোমরা অন্য ভাবেও করতে পারো, এই যে দেয়া আছে, এটা দরকার নাই, এই অল্টারনেটিভ মেথডটা কোনো দরকার নাই। উপরে যেভাবে করেছো সহজ সূত্র দিয়ে করো, এটা দরকার নাই। এখন a আর b এর ভ্যালু বের করলেই তো হবে, তাই না? হ্যাঁ, a আর b এর ভ্যালু বের করলেই হয়ে যাবে। অল্টারনেটিভ মেথড অফ b ও দেয়া আছে, অল্টারনেটিভ মেথড অফ a, মানে চাইলে এই যে এ যে করেছো না তুমি, এটা আরেকটা মেথডে বের করতে পারো, আরো অন্য মেথডেও ক্যালকুলেট করতে পারো চাইলে, দরকার নাই ম্যাডাম যেটা করালাম সেভাবেই করো। এখানে আরো 3টা মেথড দেয়া আছে, চাইলে আরো 3টা মেথডের মাধ্যমে করতে পারো।
তারপরে জাস্ট এই মানগুলোকে গ্রাফে দেয়া আছে, ছোটবেলা যেমন শিখেছো না, এক্স এর মান বসালে ওয়াই পাই, তারপর এক্স অক্ষে এক্স, ওয়াই অক্ষে ওয়াই ধরে গ্রাফ এঁকেছো জি না, ম্যাম। এই যে দেখো জি এখানে ম্যাম। গ্রাফ আঁকা আছে। এই গ্রাফগুলো এত সূক্ষ্ম যে আমরা যদি না চাই, গ্রাফ পেপার না দেই তুমি করতে পারবা না। এজন্য আমি এটা আর তোমাকে ইয়ে করলাম না, তোমাদের জি ম্যাম। বলেছি যেটা আমি দিব না, জাস্ট ইকুয়েশন দুটো বের করতে দিব। এখন এটা কি কাজে লাগে বলো তো? তুমি দুই ধরনের ডেটা সেট নিয়েছো, তুমি কম্পেয়ার করতে পারবা গ্রাফিক্যালি তাদের পরিবর্তনটা, দেখছো? তাদের মধ্যে কতটুকু পার্থক্য হ্যাঁ, আছে? কতটুকু পরিবর্তন হয়। এখন এই গ্রাফ করার দরকার নাই, তোমাদের জাস্ট এই ইকুয়েশন বের করা পর্যন্তই শিখো। এখন আবার আমরা চাইলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করতে পারি। রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করারও সূত্র আছে, কি? bxy সমান r সিগমা x বাই কত? সিগমা y। সিগমা ওয়াই। এই তো এখানে দেখো আরো পার্থক্য দেয়া আছে, যে আরো সূত্র দেয়া আছে, দেখো যে bxy বের করার সূত্র দেয়া আছে। আর আমরা দেখলাম কি bxy সমান আর সিগমা এক্স বাই কত? সিগমা ওয়াই। এখানে বের করা দেওয়া, এই সূত্র দিয়েও চাইলে বের করতে পারি। অনেকগুলো সূত্র দেয়া আছে, একটার থেকে একটা রিলেশন বের করা আছে। তারপরে দেখো কোরিলেশন এবং রিগ্রেশনের মধ্যে পার্থক্যটা দেখে নিও। প্রপার্টিজ দেয়া আছে, কিছু প্রপার্টিজ গুলা দেখতে পারো। এখন এখানে একটা ম্যাথ আছে, দেখো এই ম্যাথটা, এই ধরনের ম্যাথ অনেক সময় পরীক্ষায় থাকে। আচ্ছা, শোনা যাচ্ছে ম্যাডাম কি এখন? জি ম্যাম। দেখো এখানে এক্স আমাদের কি কি মান দেওয়া আছে এবং কি বের করতে হবে। দেখো এক্স বারের মান দেওয়া আছে 20, ওয়াই বারের মান দেওয়া আছে 15, মিন দেওয়া আছে, জি সিগমা ম্যাম। এক্স দেওয়া আছে, সিগমা ওয়াই দেওয়া আছে, আরও দেওয়া আছে। ডিটারমাইন করতে বলেছে দা টু রিগ্রেশন ইকুয়েশন। টু রিগ্রেশন ইকুয়েশন মানে কি? রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই, ওয়াই অন কত? ওয়াই অন এক্স। এক্স। আবার বলেছে যখন এক্স এর মান 24 ফাইন্ড দা ভ্যালু অফ ওয়াই। এখন দেখো আমরা জানি যে রিগ্রেশন ইকুয়েশন y অন x কত? y ইকুয়াল a প্লাস bx। আবার a ইকুয়াল জানি কত? y বার মাইনাস b x বার। আবার b ইকুয়াল এটাকে এভাবে লিখতে পারি, c ও v x কমা y বাই কত? সিগমা x স্কয়ার। আবার r এর মানটাও আমরা এভাবে লিখতে পারি, সূত্র। সো দেখো এখান থেকে cv xy বের করে নিতে পারি কিভাবে? r মাল্টিপ্লাই সিগমা x সিগমা y, এই মানগুলা কিন্তু জানি। এখন এই মান এখানে বসিয়ে বি বের করে নিতে পারি, পারি না? পারি কি? জি ম্যাম। আবার বি বসিয়ে এ বের করে নিতে পারি, এ সমান কত? এই যে দেখো এ সূত্র, ওয়াই বারের মান দেয়া আছে, বি এর মান বের করলাম, বের করে নিতে পারি। এখন তো ইকুয়েশন বের হয়ে গেছে। আবার এক্স অন ওয়াই কিভাবে বের করব? এ ওয়ান প্লাস বি ওয়ান কত? ওয়াই। সো বি ওয়ান এর সূত্র এটা। আবার এখান থেকে এ ওয়ান এর মান বের করব, বের করে এটা ইজিলি বের করতে পারি। বোঝা গেছে? এখানে তো a1 আর b1 এর যে আরেকটা সূত্র, ওটাও ইউজ করা যাবে। হ্যাঁ, ওটাও ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক সেম ভাবে নিচে এই ক্যাটাগরিরই আরেকটা অঙ্ক করে দেওয়া আছে, দেখো ঠিক সেম জায়গার আরেকটা, এই ক্যাটাগরি ম্যাথ পরীক্ষায় থাকে অনেক সময়। দেখো এখানে আরো কিছু প্রবলেম দেয়া আছে, চাইলে এখানে জাস্ট এই জিনিসটা তোমরা করবা না, এই সবই ঠিক আছে, এটা আমি দেইনি, এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেই না, রিপ্রেজেন্ট দ্যাম অন দা সেম গ্রাফ পেপার, এটা দরকার নাই। জাস্ট তুমি রিগ্রেশন ইকুয়েশন বের করবা, ঠিক আছে? গ্রাফের পার্টটার কি বাদ? না, গ্রাফের পার্টটা বাদ, কারণ গ্রাফ পেপার নিয়ে আবার টানা হেঁচড়া করা ঝামেলা। এই ছিল এই চ্যাপ্টারটা, এটার সাথে স্ট্যাটিস্টিক্স এর মিল আছে, ক্যালকুলেশন গুলো সবই আগে আমার হাতে করে দেওয়া, সাম বের করতে হয় কিভাবে, কিভাবে যোগ করে মিন বের করতে হয়, এ কারণে আমি বের করে দেখালাম না।
শেষ, এখানে সিলেবাস শেষ। এখন যে জিনিসটা গতদিন তোমাদের আমি রাগ করে পড়াইনি সেটা হচ্ছে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা। দেখো যেহেতু সময় আছে আমি ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা ভালো না বাবা, বুঝছো? ম্যাডামের কোনো স্বার্থ নাই, ম্যাডামের স্বার্থ হচ্ছে তোমরা ভালো শেখো। কিন্তু তোমরা যদি ক্লাসের রেসপন্স এত খারাপ হয়, আলটিমেটলি কিন্তু পরীক্ষা তোমাদেরই খারাপ হবে, রেজাল্ট তোমাদের খারাপ হবে। জি ম্যাম। বুঝতে পেরেছো? এটা খুবই অনাকাঙ্ক্ষিত যে তোমরা পড়াশোনা করো না। দেখো এই এই একটা ছোট টপিক ছিল, এটা আমি ভেবেছিলাম গত ক্লাসে করিয়ে দিব, আজকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। পিডিএফটা ওপেন হয়েছে? কশিস জি ইন্টিগ্রাল ম্যাম, ফর্মুলা দেখা যাচ্ছে। দেখো, কশিস ইন্টিগ্রাল ফর্মুলাটা কি আগে আমাদের জানতে হবে। এটা হচ্ছে কমপ্লেক্স ফাংশনের ইন্টিগ্রেশন করার একটা টেকনিক যেটা কশি আবিষ্কার করেছে। সো কি হয়েছে, বলেছে এফ অফ জেড হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন। এই ফাংশনটা অ্যানালাইটিক হবে। অ্যানালাইটিক মানে কি? এটা ডিফারেন্সিয়েবল হবে, এটা কন্টিনিউয়াস হবে। এখন কোথায় আমরা জানি কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি আমরা একটা পয়েন্টে টেস্ট করি, তাই না? শিখে আসছো না 101-এ? এখন অ্যানালাইটিক যে হবে, এটা কোথায় অ্যানালাইটিক হবে? কোথায় হবে? উইদিন এন্ড অন, ভেতরে এবং উপরে, আ ক্লোজড কন্ট্রোল সি, একটা বদ্ধ অঞ্চল সি এর ভেতরে এবং উপরে এই ফাংশনটা কি হবে? অ্যানালাইটিক হবে। আর এ হচ্ছে সি এর মধ্যে একটা পয়েন্ট, সি এর মধ্যে একটা পয়েন্ট কি বলো? এ। তখন কশি বলেছে এই সূত্রটা সত্য হবে। 1 মিনিট।
শোনা যাচ্ছে ম্যাডামকে? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। দেখো এখানে আমাদের কি ছিল, এফ অফ এ ইকুয়াল যে পয়েন্টটা সি এর মধ্যে, যে পয়েন্ট এ, এফ অফ এ ইকুয়াল 1/2 পাই ইন্টিগ্রেশন সি। এই যে ইন্টিগ্রেশনের মধ্যে যেটা দেয়া হয়েছে এটা মানে কন্ট্রোল ইন্টিগ্রাল, মানে একটা বাউন্ডেড অঞ্চলের মধ্যে ইন্টিগ্রাল, বুঝতে পেরেছো? তো এফ অফ অঞ্চলটা জেড আসলে কি বোঝাচ্ছে? বাউন্ডেড মানে বদ্ধ অঞ্চল, মনে করো এইটুকু এরিয়া, মনে করো এটা একটা রেক্টেঙ্গেল, সিটা হচ্ছে মনে করো একটা রেক্টেঙ্গেল, বা সি হচ্ছে একটা মনে করো সার্কেল। এই সার্কেলটা কি বাউন্ডেড না? এই কোন একটা ভ্যালুর সার্কেল বোঝাচ্ছে এরকম হ্যাঁ কিছু? অবশ্যই, এটা সার্কেল, যে কোনো বৃত্ত। একটু পর তো, এটা তো ইন জেনারেল, জি ম্যাম। একটু পর দেখবা যে স্পেসিফাই করে দেয়া আছে, প্রবলেমে স্পেসিফাই করে দেয়া আছে। আচ্ছা ম্যাম। সো কি আছে, ইন্টিগ্রেশন সি এফ অফ জেড বাই জেড মাইনাস এ কত, ডিজেড। তাহলে এখান থেকে এফ অফ আমরা কি লিখতে পারি, এফ অফ এ 2 পাই ইকুয়াল ইন্টিগ্রেশন সি এফ অফ জেড বাই জেড মাইনাস এ জি ম্যাম। ডিজেড। ডিজেড। জাস্ট আর গুণন করলে এটা আমরা লিখতে পারি। এখন এই ফর্মুলার সাহায্যে আমরা ইন্টিগ্রেশন গুলো করব। দেখো কি দেয়া আছে এখানে, এই যে স্পেসিফাই করে দেয়া আছে যে এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে কষি দিয়ে। বলা আছে সি, সি বলেছি একটা কন্ট্রোল বা বাউন্ডেড অঞ্চল, সেটা কি, মডিউলার জেড ইকুয়াল মডুলার 3। জেড জি। ইকুয়াল টু আর মডিউলার জেড ইকুয়াল 3 যে একটা সার্কেল, তোমরা জানো জেড ইকুয়াল যদি এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে মডিউলার জেড কত, √x² প্লাস y², তাই শিখছো না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমাদের বলা আছে কি এটা সমান কত, 3। জি। তাহলে স্কোয়ার রুট উঠায় দাও, স্কোয়ার করো, তাহলে কি হবে, এক্স এক্স স্কয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার স্কয়ার সমান ইকুয়াল কত, 9। 3 স্কোয়ার। ঠিক আছে। তার মানে কি, এটা একটা বৃত্ত জি যার ম্যাম। কেন্দ্র কত, 0 0, ব্যাসার্ধ কত, 3, তাই না? জি। জি ম্যাম। এবার বুঝেছো বদ্ধ জি অঞ্চল ম্যাম। কত, জি ম্যাম। এর মধ্যে আমাদের এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এখন খেয়াল জি ম্যাম। করো, আমরা কষির আকারে নেওয়ার জন্য এটাকে এমন ভাবে ধরে নিই, ধরে নিলাম যে 1/f অফ জেড সমান 1/z² প্লাস 9। তাহলে এটাকে আমি কিভাবে রিরাইট করতে পারি, এভাবে রিরাইট করতে পারি না, f অফ জেড বাই জেড ডিজেড, পারি কি? জি ম্যাম। জি ম্যাম। যেহেতু আমি এটাকে f অফ জেড ধরে নিছি। জি ম্যাম। এখন জেড এর মানটা, নিজের মানটা যদি 0 হয়, জেড এর মানটা যদি 0 হয়, তাহলে এই 0 কি সার্কেলের মধ্যে আছে না? জেড মানে জি কি ম্যাম। এক্স প্লাস আই ওয়াই না? জি ম্যাম। এক্স প্লাস আই ওয়াই সমান কত হচ্ছে, 0। তো 0। শূন্যকে কি লিখতে পারি, 0 প্লাস আই মাল্টিপ্লাই 0, তার মানে এক্স এর মান কত, 0। তো শূন্য। এক্স এর মান জি ম্যাম। 0 কি এই সার্কেলের মধ্যে আছে নাকি নাই? মধ্যে ম্যাম। কারণ সার্কেলের ইয়ে তো হচ্ছে 3 পর্যন্ত, পর্যন্ত। তার মানে 0 অবশ্যই এর মধ্যে আছে। জি ম্যাম। এই শূন্যটা কার মান, এ এর মান, এই শূন্য কার মান, এ এর মান। এর মান। মনে আছে বলা ছিল সি একটা কন্ট্রোল, তার মধ্যে একটা জি পয়েন্ট ম্যাম। হচ্ছে এ। জি ম্যাম। যেহেতু আমাদের এই শূন্য মানটা এই সার্কেলের মধ্যে আছে, তার মানে কষি ব্যবহার করতে পারবো। পারবো। আচ্ছা, তাহলে রিরাইট করে আমরা এটা লিখলাম, এই যে এফ অফ জেড বাই কত, জেড ডিজেড। এখন জেড কে কি লিখতে পারি, জেড মাইনাস 0। তাহলে কষির ইন্টিগ্রালটা কি ছিল, এফ অফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড সমান কি, কি শিখেছো, ডিজেড 2 ইকুয়াল পাই আই কত, এফ অফ এ, তাই না? জি ম্যাম। তাহলে এখানে দেখো এর পরিবর্তে জাস্ট এই জায়গায় কি আছে, 0 আছে, তাই তো? জি ম্যাম। তার মানে এফ অফ এর পরিবর্তে কি বসবে, 0 আসবে। এফ অফ 0 আর কত, 2 পাই আই। আর এখন এফ অফ জেড এর মান যদি z² প্লাস 9 হয়, তাহলে এফ অফ 0 এর মান কত হবে, 1/9 না? জি ম্যাম। তাহলে অ্যান্সার কত, এটা না? ম্যাম। কঠিন না সহজ জিনিস? জি ম্যাম, ইজি আছে। Easy আছে। এই ক্যাটাগরিতে অনেক অঙ্ক এখানে করে দেওয়া আছে, এই যে একটা করে দেওয়া আছে, আরো করে দেওয়া আছে নিচে। দেখো এটা একটু দেখো তো, এইটুকু বুঝতে পারো কিনা, এইটুকু একটু বোঝার চেষ্টা করো। ম্যাডাম 2 মিনিট সময় দিলাম, তারপরে আমাকে বলবা যে বুঝেছো নাকি বোঝো নাই। ওকে ম্যাম।
কিছু বুঝতে পেরেছো এটার? ম্যাম এই সার্কেলের ব্যাপারটা তো আমি বুঝতে পেরেছি, কিন্তু যে ভ্যালুটা ভিতরে আছে না বাইরে, এই পার্টটা যদি একটু আবার বলতেন। আচ্ছা দেখো এখানে পয়েন্টটা কত আছে, জেড প্লাস আই না? জি ম্যাম। এফ অফ জেড সমান কি ধরেছো, জেড বাই জেড স্কোয়ার 9 মাইনাস জেড স্কোয়ার। যেটা সিঙ্গেল জেড আছে সব সময় সেটাকে কি ধরবা, বাদ রেখে যে বাকি যেটা আছে সেটাকে এফ অফ জেড ধরে নিতে হবে, ঠিক আছে? জি ম্যাম। এখন জেড প্লাস আই সমান যদি আমি শূন্য ধরি তাহলে কি হবে, জেড ইকুয়াল কত, মাইনাস আই। মাইনাস আই। এখন মডিউলাস জেড বের করো, কি বের হবে, 1 আসবে। 1 আসবে। এখন এই সার্কেলের রেডিয়াস কত, 2 না? জি ম্যাম। তার মানে 1 পয়েন্ট, এই 1 পয়েন্ট আছে নাকি সার্কেলের মধ্যে নাকি নাই? জি ম্যাম অবশ্যই আছে। আছে। এই 1 পয়েন্টটাই কিন্তু আমাদের কার মান, এর মান, এর মান। এর মান। তার মানে কি, এই যে জেড ইকুয়াল যদি হয় আমাদের যে পয়েন্টটা মাইনাস আই, এই পয়েন্টটা অবশ্যই আমাদের কিসের মধ্যে আছে বলো, সার্কেলের সার্কেলের মধ্যে মধ্যে। আছে। তো তা হবে দেখো এফ অফ জেড বাই জেড প্লাস আই, জেড প্লাস আই কে কি লিখতে পারি, জেড মাইনাস মাইনাস আই। জি ম্যাম। তার মানে কি 2 পাই আই এফ অফ মাইনাস আই। মাইনাস আই। এখন জাস্ট এফ অফ জেড সমান জেড বাই 9 মাইনাস জেড স্কোয়ার, এখানে মাইনাস আই বসিয়ে পয়েন্টটা বের করে নিব। সো কত বের হলো, পাই বাই 5। ঠিক সেম সব টাইপের। সময় কি ম্যাম সার্কেলের ভিতরেই আসবে নাকি বাইরেও আসতে পারে? বাহিরে না আসলে কষি ইউজ করতে পারবো না, বাহিরে আসলে কষি ইউজ করতে পারবো না, পারবো না। তবে নরমালি ভেতরেই থাকবে, তা না হলে তো তুমি করতেই পারবে না। জি ম্যাম। আরো ম্যাথ করে দেওয়া আছে এখানে, দেখছো আরো করে দেওয়া আছে, এগুলো বাসায় দেখবা, বেশ কয়েকটা করে দেওয়া আছে, জি বাসায় ম্যাম। দেখো। এই কিন্তু আমাদের সিলেবাস শেষ। তার মানে সিলেবাসে এমন কিছু নাই যেটা ম্যাডাম পড়িয়ে দেই নাই, জাস্ট এই ক্লাস রেকর্ড গুলো বের করে করে দেখতে হবে তোমাদের পরীক্ষার আগে। জি ম্যাম। আর টোটাল সিলেবাস হচ্ছে আমাদের এই যে এই সিলেবাস টুকু আছে, এটার একটা স্ন্যাপশট নিয়ে নিও, এটা ফাইনালের সিলেবাস। সো ফাইনালে আমরা এই যে প্রবাবিলিটির এই পোর্শন গুলো পড়িয়েছি, কমপ্লেক্সের এগুলো পড়িয়েছি, আর কোরিলেশন রিগ্রেশন, এইটুকু ফাইনালের সিলেবাস। এটা একটা স্ন্যাপশট নিয়ে নিও। জি ম্যাম। এটা তোমরা গুগল ক্লাসরুমে প্রোভাইড করে দিও তোমাদের যে মেসেঞ্জার গ্রুপে, যেন বাকিরাও বুঝতে পারে যে আমাদের সিলেবাস কতটুকু। আর আমাদের আগামী দিন একটা ক্লাস আছে, আগামী দিন না আগামী সোমবারে, সেই ক্লাসে মূলত আমি তোমাদের কোনো প্রবলেম থাকলে সলভ করিয়ে দিব, আর তোমাদের কোশ্চেন নিয়ে কথা বলবো, ফাইনাল এক্সামের কোশ্চেন নিয়ে কথা বলবো। ওকে ম্যাম, শিওর। কারো কিছু বলার থাকলে আমার সাথে শেয়ার করতে পারো। আমাদের ফাইনালের সিলেবাসটা কি ম্যাম মিডের চেয়ে বড়, একটু বড় বড় মনে হচ্ছে। জি ম্যাম, বড় আর বড় একটু বলতে হচ্ছে এখানে তোমার প্রবাবিলিটি কমপ্লেক্স আছে তো আলাদা জিনিস, এজন্য বড় মনে হচ্ছে, মার্কসও তো বড়। মানে এত সূত্র মনে রেখে ম্যাথ করতে পারবো কিনা ভয় প্র্যাকটিস লাগছে। প্র্যাকটিস করতে হবে। তোমরা যেহেতু এক ক্লাস করে আরেক ক্লাসে হচ্ছে কি পড়িয়েছে ম্যাডাম সেটাই বলতে পারো নাই, জি ম্যাম। তাহলে কি করা উচিত রোমান, আমার ক্লাসে এই পুরো সেমিস্টার জুড়ে যে আমি তোমাদের আজকে 23 নাম্বার ক্লাস, আমার ক্লাসে রোমান এবং মুনতাসির ছাড়া আর কদাচিৎ 2-1 জন হচ্ছে রেসপন্স করেছে, আর কাউকে কিন্তু আমি রেসপন্স করতে দেখি নাই। কি বলবো আর। সো এটা একটা স্ন্যাপশট গুগল তোমাদের নিয়েছি ম্যাম। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও। আর জি প্রবলেম ম্যাম। গুলো দেখো, যেহেতু সূত্র বেশি আছে প্র্যাকটিসও বেশি করতে হবে, তারপর আমাকে জিজ্ঞাসা করো, যেহেতু একটা ক্লাসই থাকছে প্রবলেম সলভের জন্য, সো তোমরা জি প্রবলেম ম্যাম। বললে আমি অবশ্যই সলভ করে দিব। ওকে ম্যাম।